নাটক অলৌকিক আততায়ী। নাট্যকার চন্দন সেন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন দীপঙ্করের ভূমিকায় অরুময় চক্রবর্তী, খেলার ভূমিকায় মিতালি বিশ্বাস। নাটক অলৌকিক আততায়ী। এই যে শুনছেন, এইভাবেই রাতে আমার সামনে এইভাবে হঠাৎ চুপ করে গিয়ে চোখের জল ফেলার কোনো মানেই হয় না। আপনি হয়তো বুঝতে পারছেন না যে ওই কান্নার শব্দ আপনাদের এই ঘরের ভাঙা দরজা জানলার বেড়া ডিঙে বাইরে আছড়ে পড়ছে। ব্যাপারটা আমার পক্ষে খুব বিপজ্জনক। প্লিজ চুপ করুন। শেষ সন্ধ্যার ম্লান অন্ধকারে যখন ওই জানলা টপকে আপনি লাফিয়ে পড়লেন, আমি পাশ থেকে আপনার গড়ন, একমুখ দাড়ি আর ওই কালো রঙের প্যান্টটা দেখে দারুণ আনন্দে ভেবে নিয়েছিলাম আপনি সে না হয়ে পারেনি না। ভাগ্যিস ভেবেছিলেন, নইলে তো চিৎকারে হাজার লোক এখানে জড়ো করে এতক্ষণে আমাকে একেবারে বৈতরণী পার করে দিতেন। একটু দেখে আসুন না, আপনার মা জেগে উঠলেন কিনা। দেখার দরকার নেই, মার গা ভর্তি জ্বর। প্রতি রাতে মা জ্বরে একেবারে বেহুঁশ হয়ে থাকে। চিকিৎসা করান না? যতটুকু সম্ভব করাই, কিন্তু মনে হয় দাদার ফিরে আসা কিংবা নিদেন পক্ষে তার একটা কোনো নির্দিষ্ট খবর না পাওয়া পর্যন্ত মাকে সম্পূর্ণ সুস্থ করা ডাক্তারেরও সাধ্যের বাইরে। আপনার দাদার ফিরে আসার কথা আছে? বছরখানেক আগে একটা পোস্ট কার্ড এসেছিল মার নামে। দাদাই লিখেছিল ফিরে আসবার কথা, ফিরে না আসার কথা। মাকে জানাইনি, কারণ দাদা লিখেছিল সে নাকি তখন ধরা পড়ে জেলে, খুনের আসামি। হয়তো এতদিনে ফাঁসি হয়ে গেছে। মন খারাপ করবেন না। আমায় দেখেই বাকে বলবে বলুন যে এই বয়সেই আমি এমন পাকা খুনি হয়ে উঠতে পেরেছি। যে দীপঙ্কর রায়ের পেছনে অনেক পুলিশ, অনেক আততায়ী। খুন? আপনিও খুনের আসামি? তবে আপনার দাদার মতো ধরা পড়িনি এখনো। অবশ্য আজ যেভাবে ওরা তাড়া শুরু করেছে, তাতে কতক্ষণ যা ধরা না দিয়ে থাকতে পারবো জানি না। আপনি বুঝি আরো অনেকক্ষণ এখানে থাকবেন? আপনি যদি ধরিয়ে কিংবা তাড়িয়ে না দে। একটা শোরগোল শোনা যাচ্ছে না? মনে হয় ওরা এই গ্রামটাকেও তোলপাড় করতে শুরু করেছে। সর্বনাশ! তাহলে তো এখানেও আসবে। সহজে নয়, যাই বলুন না কেন, বেড়ে জায়গায় বাড়ি করেছেন আপনারা। এই বাড়িটার 3 দিকে তো বাঁশের ঝাড়, তার মধ্য দিয়ে এক ফালি মেঠো রাস্তা, কিন্তু পেছন দিকটায় একটা বড় পুকুর আছে। চমৎকার! তাহলে খুব সহজে ওরা আসছে না ধরে নিতে পারি। আমি ঘন্টা 2-এর মধ্যেই, মানে ব্যাপারটা একটু থিতু হলেই চলে যাব। ততক্ষণ আপনার অনিচ্ছা সত্ত্বেও আমায় এখানে থাকতেই হবে। কি আর করবেন? একটা ভয়ঙ্কর হিংস্র অপরাধী বলতে পারেন জোর করে আপনার অনুগ্রহ চাইছে। ভয় দেখাচ্ছেন? ভয় দেখিয়ে আত্মরক্ষা হয়তো করা যায়, কিন্তু অনুগ্রহ পাওয়া যায় না। জানি, আমার পক্ষে যা সহজলভ্য তার নাম ঘৃণা। আপনি নিশ্চিন্ত থাকুন, এই দীপঙ্করের পৃথিবীটা আজ বড় ছোট, আর সেখানে প্রায় সবার কাছ থেকেই ওই সহজলভ্য বস্তুটি সে। আপনি কিন্তু ঘৃণা করলেও আমায় অনুগ্রহ দেখাতে শুরু করেছেন। সেটা আপনার গুণমুগ্ধ হয়ে নিশ্চয়ই নয়। জানি, চোখের কিংবা মনের ভুলে। আপনি প্রথম চমকেই ভেবে নিয়েছিলেন আমি আপনার সেই হারানো দাদা। ঠিক তাই। তা যখন ভুল ভাঙল, যখন বুঝতে পারলেন আমি সে নই, যদিও তার মতোই খুনি কিংবা খুনের আসামি, তখন এই বিষণ্ণ রাতে আমার প্রতি আর অনুগ্রহ দেখাতে মন চাইছে না তো? কি হলো, কথা বলুন। আপনি দয়া করে একটু পরে চলে যাবেন। আমি মার ঘরে যাচ্ছি।
এই উদার অনুগ্রহের জন্য ধন্যবাদ। ধন্যবাদ? কেন? আমার মতো একটা অতি সাধারণ মেয়ের পক্ষে আপনার মতো তাড়া খাওয়া একটা মানুষকে শেষ পর্যন্ত বাঁচাবার ক্ষমতা আছে কি? নাই বা থাকলো, যতটুকু সময় বাঁচতে পারছি তাই বা কম কি? বলতে পারেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নেওয়া কিছুটা সময়। আচ্ছা, এই গ্রামটার নাম কি? রাঙামাটি। যে বাড়িতে জোর করে আশ্রয় নিয়েছেন সেটা একজন মৃত শিক্ষকের, যার নাম অবনী ঘোষ। ও, আমি তার একমাত্র মেয়ে, খেলা খেলা ঘোষ। এ বাড়িতে আপাতত আমি আর মা ছাড়া কেউ নেই। ছিল এক দাদা, সর্বনাশের ঘোড়ায় চেপে সে এখন নিরুদ্দেশ। আচ্ছা, আমি তাহলে চলি। ভয় পাচ্ছেন? পাওয়ারই তো কথা। তবে তবে সত্যি বলছি, জানেন, আপনাকে দেখে কেন জানি না ভয় ঠিক করছে না। আসলে আমার দাদার মতোই না আপনাকেও খুনি ভাবতে বড় কষ্ট হয়। তবে কষ্টই পান। আজ এই রাতে আপনার অনুগ্রহের বিনিময়ে আপনার বিন্দুমাত্র উপকারে তো আসতে পারলামই না, বরং আপনার আশাভঙ্গের কারণ হলাম হয়তো। আচ্ছা, আজ আমি যদি না এসে সত্যি আপনার দাদা আসতো? দীপঙ্কর বাবু, প্লিজ আমাকে এমন করে লোভ দেখাবেন না। আমার যে বড্ড লোভ হচ্ছে খেলা। মনে হচ্ছে একবার চিনিনি, একবার শুনিনি। এই জীবনে এমনিভাবে অনেকবারই তো প্রমাণ হয়ে গেছে আমি কি হতে পারতাম, কিন্তু হতে পারলাম না। বলুন না, যদি আমি আপনার সেই দাদাই হতাম কি হতো তাহলে? কি আবার হতো? এক নিমেষে সব অন্ধকার কেটে যেত। ও ঘরে ছুটতে গিয়ে মাকে চিৎকার করে বলতাম, মা ওঠো ওঠো, মা দাদা এসেছে। মা যেন এক লম্বা স্বপ্নের ঘুমোঘর থেকে উঠে এসে আপনার সামনে এক থালা খাবার সাজিয়ে বলে উঠতো, খোকন এলি বাবা, আয় এটুকু খেয়ে নে আগে। কাল বাদে পরশু ঢাকের বাদ্যি বেজে উঠবে বাবা, পুজো আসছে, পুজো। এবার অনেক দিন পর বাইরে বেরোবো পুজো দেখতে। সত্যি পুজো আসছে বুঝি? হ্যাঁ, আগামী সপ্তাহে। এটা আশ্বিন না কার্তিক? আশ্বিনের শেষ। আচ্ছা, বাইরে খালবিলের ধারে ধারে বন জঙ্গলে অনেক 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 কাশফুল, তাই না? পূর্ণিমার রাতে হাওয়ার দোলায় কাশফুল অদ্ভুত লাগে। বাতাস এখন চুরি করে আনছে তো টগর কিংবা শিউলির গন্ধ। আর আপনাদের পিছনের পুকুরটায় অনেক শাপলা ফুল। এই শরতে কোথায় না ফোটে। আর আকাশে এই মেঘ, এই বৃষ্টির লুকোচুরি কোথায় না হয়। কোজাগরি পূর্ণিমার রাতে গ্রামের প্রায় সব ঘরগুলো থেকেই শাঁখের আওয়াজ শোনা যায়। আর আর দেয়ালির রাতে ছোট ছোট পিদিম জ্বালিয়ে বাড়ি সাজানো। একবার কি হলো জানেন, কি হলো? আমি আমাদের ছাদে দিওয়ালির দিন সন্ধে হতে না হতেই পিদিম তো না, মোমবাতি জ্বালিয়ে দিলাম। জ্বলতে জ্বলতে আমাদের বাতিগুলো যখন নিভে গেল, পাশের অনেকগুলো বাড়িতে তখন আলো জ্বলে উঠল। চারধারে আলো, আমাদের বাড়িটাকে বলো অন্ধকার। আমি তো চেঁচিয়ে হাত পা ছুঁড়ে বলতে লাগলাম, এর কোনো মানে হয়? তোমরা আরো আগে জ্বালালে না কেন, কিংবা আরো একটু পরে? কি ছেলে মানুষই না করেছি তখন। জানেন, একবার দাদা কলকাতা থেকে ফিরলো দুর্গাপূজার অষ্টমী রাতে। ঘুম থেকে টেনে তুলে বলল, এই অষ্টমীর রাতে কষা মাংস খাবো না? ঠিকই তো। আমি বললাম, দিনে আসুনি কেন, এখন এই রাতে কোথায় পাবো মাংস? তারপর দাদা শুনে আচ্ছা বলে বেরিয়ে গেল। একটু পরেই কোন এক বন্ধুর বাড়ি থেকে এক বাটি মাংস হাতে নিয়ে ফিরে গম্ভীর মুখে বলল, ইচ্ছে থাকলে উপায় হয় খুকি। আমি না খুকি বললে খুব রেগে যেতাম, আর তাই দাদা রাগাবার জন্য ইচ্ছে করে খুকি বলে ডাকতো। ঠিকই বলেছেন। স্কুল ফাইনাল দেবার পর মার সঙ্গে দেওঘর যাচ্ছি, ট্রেনে এক ভদ্রলোক আমার সামনে এসে বললেন, একটু সরে বসো তো খোকা। আমি তো তখন নির্বাক ক্রোধে ফুঁসছি। ট্রেন থেকে নামার আগে ভদ্রলোকের সামনে এসে অত্যন্ত গম্ভীর গলায় বললাম, আমি স্কুল ফাইনাল দিয়েছি, আমি খোকা নই। কোনো মানে হয়? আসলে বুঝলেন, একটা বয়সের পর খুকি কিংবা খোকা ডাকটা সত্যি প্রতিবাদযোগ্য হয়ে ওঠে। অথচ ভাবতে কেমন লাগে, আমি তো 14 বছর বয়স পর্যন্ত চিন্তা ভাবনা আচার আচরণে খুকি হয়েই তো ছিলাম। নইলে
নইলে এত কাছ থেকেও কেন বলুন তো একবারও বুঝতে পারিনি দাদাটা আমার পাল্টে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। আসলে আসলে ছেলেবেলাটা এক একটা স্বপ্নের ঘরে কেটে যায়। তারপর নোনা সমুদ্রে একঘেয়ে ভেসে থাকা নাবিকের ফেলে আসা সবুজ মাটির মতোই মাঝে মাঝে খুঁজে বেড়াতে হয় সেই হারিয়ে যাওয়া দিনগুলোকে। দাদা অন্তত আমার সামনে কোনোদিনও বড় হয়ে উঠতে চায়নি। শেষবার যখন এলো তখনই তার এক মুখ দাড়ি, চোখ বসা, একটা অদ্ভুত শূন্য বিষণ্ণ দৃষ্টি। কিন্তু বিশ্বাস করুন, কে বলবে সেই দৃষ্টিতে সামান্য জিঘাংসা লুকিয়ে থাকতে পারে? অনেক কথার পর সেই আগের মতোই হো হো করে হাসলো। তারপর ওই বাইরের উঠোনটায় ডেকে নিয়ে গিয়ে বললো, আয় না খুকি, আমরা দুজনে এখানে একটু বসি, সেই ছোটবেলার মতো। আমার ভালো লাগছিল না জানেন, কান্না পাচ্ছিল। তবু একটা অলৌকিক স্বপ্নের ধারাপাতের মধ্যে সেই জ্যোৎস্না রাতে দাদার পাশে বসেছিল। দাদা বলেছিল, যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় স্তব্ধ। ভুলে গেছেন তো? হ্যাঁ, কতকালে বসুন্ধরা আতিথ্য দিয়াছে জানি। আপনি জানেন কবিতাটা? আগে এমন কত কবিতা গড় গড় করে বলে যেতে পারতাম। ভাববেন না যেন প্রতিভা কিছু কম ছিল। কম কেন, এখনো তো আছে। তলানিটুকু পড়ে আছে। আসলে ওই যে বললাম, বড় হওয়ার পর সেই চোখ আর মন থাকে না। সব বিষয়ই মনে হয় কোনো মানে হয়। এসবের কোনো মানে হয়? এখানেই তো আমার প্রতিবাদ। অন্তত দাদাকে আমি সেই রাতে বলেছিলাম, কেন কোনো কিছুর মানে হয় না, কেন? দাদা বলেছিল, যে মাঠে রাখাল বাঁশি বাজাতো সে মাঠে যে এখন যুদ্ধের সাইরেন বাজে দিন রাত। যে মাটিতে শিউলি আর কাশফুল হাওয়ায় দুলতো, জ্যোৎস্নায় লুটোপুটি খেত, সেই মাটিতে এখন চাপ চাপ রক্ত, শিউলির বদলে রক্ত। কাকে সে খুন করেছিল, কবে? জানি না। দাদা এখানে শেষ দিকে এসে একটা কথাই বারবার বলতো, একদল আততায়ী তাকে খুঁজে বেড়াচ্ছে, আর সেও নাকি বাগে পেরে তাদের ছাড়বে না। এসব কথাগুলো এমন অবলীলায়, এমন হেলা ফেলায় সে বলতো যে আমার মনে হতো দাদা আর সেই আততায়ীগুলো যেন একটা বেপরোয়া লুকোচুরি খেলায় শৈশবকে ডেকে আনছে। এক্ষুনি এক পক্ষ আরেক পক্ষকে হাঁক দেবে টুকি। আসলে আসলে যত সরল কিংবা ছেলে মানুষের ঢঙেই বলুক না কেন, ব্যাপারটা তো ভয়ঙ্কর। একটা মৃত্যু কিংবা হত্যাকে সামনে রেখেই। আপনার দাদা কি তবে সেই আততায়ীদের খুন করেছিল? জানি না কোথায় কাদের সঙ্গে মিশে একজন অদৃশ্য আততায়ীকে, না অনেকগুলো মানুষকে সন্দেহে বা আতঙ্কে অথবা আত্মরক্ষার প্রয়োজনে কিংবা নির্মম জিঘাংসায় খুন করেছিল, তা আমার জানা নেই। দাদা তো আর আসেনি বাড়িতে, শুধু বাতাসে উড়ো খবর আসতো দাদা নাকি আরো কয়েকজনের সঙ্গে মিশে পাকা খুনি হয়ে উঠেছে। বাতাসে সে আর শিউলির গন্ধ পায় না, সব সময় সে পায় বারুদের গন্ধ। আমার মা এই পুরনো ঝরঝরে বাড়িটায় বসে এসব শুনে কাঁপতাম। হু হু করে বাতাস বইতো, আর আমরা কেঁপে কেঁপে উঠতাম। দাদা তো আর আমাদের সে কান্না শোনেনি, আর তো হাসেনি দাদা। কিভাবে সে ধরা পড়লো তাও জানেন না? বললাম তো না, শুধু কোনো এক জেল থেকে লেখা তার একটা চিঠি পেয়েছি। হয়তো শেষ চিঠি দীপঙ্কর বাবু। ওই আততায়ীগুলোর হাতেই হয়তো। চলি দীপঙ্কর বাবু। দাঁড়ান, বাঁশবাগানের মধ্য দিয়ে অনেকগুলো মানুষ যেন হেঁটে বেড়াচ্ছে। বাঁশপাতের উপর মচমচ শব্দ শুনতে পাচ্ছেন? আপনি পালিয়ে যান, আমি একবার দেখবো। যাক যাক, যা হবার তা হোক। জীবনটাকে ধরে রাখতে অনেক অনেক চেষ্টা হয়েছে, ইনাপ অব্দি চাটি। যদি তারা আসেই তো আসতে দিন। আপনি বরং আর একটু থাকুন। যাকে এতদিন ধরে খুঁজলেন তাকে আর পাবেন কিনা কে জানে।
আমিও তো খুনি, আমিও তো আততায়ী, আমার পিছনেও তো ছুটে আসছে অনেক আততায়ী। আপনার দাদার মতো আমিও তো মৃত্যুর গরম নিঃশ্বাসে ছোঁয়া পাচ্ছি এখানেই। মৃত্যুর সঙ্গে ছেলে মানুষই খেলা খেলতে খেলতে আপনি কিংবা দাদা আপনারা কেমন যেন জীবনের থেকে পিছন ফিরে পাগলা ঘোড়ার মতো আপন উল্লাসে চোটেন। আপনারা তো কম আশ্চর্য লোক নন। ঠিক বলেছ খেলা। তবে এত সত্যি যে জীবনের শেষ প্রহরে প্রাণ বাঁচানোর ছেলে খেলায় তোমার মতো একটা জীবন্ত প্রাণোচ্ছল মেয়ে আমায় বড় লোভ দেখিয়ে গেল খেলা। লোভ? কিসের লোভ? অর্থহীন তবু জীবনের লোভ। অথচ অস্তিত্বের প্রতিটি মুহূর্তে রক্তের অণুতে পরমাণুতে জীবনের এই গোপন লোভ নিয়েও আমার দাদা কিংবা আপনি আপনার এমন ঘৃণ্য হত্যাকারী হয়ে ওঠেন কি করে? কেমন করে সব কিছু ভুলে আপনারা একদল মানুষ আরেক দল মানুষকে খুন করেন? না না না, যাদের খুন করতে চাই, যাদের খুন করি, তারা কেউই রক্ত মাংসের মানুষ নয়। তারা সব টার্গেট খেলা, এক একটা জ্যামিতিক লক্ষ্যবস্তু। আর আমরা যেমন করে হোক, যেখানেই হোক, যখনই হোক, সুযোগ পেলেই নির্দ্বিধায় সেই টার্গেটকে আঘাত করি। নইলে সে টার্গেট যে আমাদের আঘাত করবে, আমরাই হয়ে উঠবো টার্গেট। এক ভীষণ খেলা, মরণপণ খেলা। কিন্তু কেন এই খেলা? জানি না। হাউই দেখেছে তো খেলা? হাউই কেউ তার বুকে একবার আগুন ছুঁয়ে দিলে সে এক অন্ধ আত্মক্ন উল্লাসে ছুটে চলে। হাউয়ের কাছে কেন, কোথায়, এসব প্রশ্নের কোনো জবাব পাবে না। কখনো কি মনে হয় না জবাব একটা পাওয়া উচিত? প্রথম হাতে খড়ির সময় প্রশ্ন ওঠে, যেভাবে ক লিখবো সেভাবে খ লেখা যায় না কেন? তারপরে এই প্রশ্নগুলো হাস্যকর মনে হয়। ক খ গ ঘ তখন আপন নিয়মেই অভ্যস্ত ভঙ্গিতে লেখা হয়ে যায়। যেন খেলা প্রথম যখন হাতে খড়ি দিই, তখন আমরা ছিলাম 5 জন টার্গেট। চিৎপরিয়ারের পুলিশের একজন মেজ তারকা। আমাদের ঈশ্বর সেই রাতে ডেকে নিয়ে গেছেন তাকে স্বর্গে। বাইরে গন্ধরাজের বাগান কাঁপিয়ে নেমেছে বর্ষা। অঝোর ধারায় শ্রাবণ কাঁদছে। আমাদের চোখে, বুকে, মুখে তখন আগুনের ক্ষুধা। ঈশ্বর আমাদের আকণ্ঠ আগুন দিলেন। আমরা চেটে পুটে তেষ্টা মিটিয়ে ছুটে গেলাম সেই টার্গেটের দিকে। না খেলা, লোকটার তখন নাম নেই, ঠিকানা নেই, পরিচয় নেই, অন্য কোনো অস্তিত্ব নেই। সে তখন শুধুমাত্র টার্গেট। ফিরে আসার পর আমাদের ঈশ্বর 5 জনের মধ্যে আমারই পিঠ চাপড়ালেন। আমারই যে সেদিন হাতে খড়ি। অথচ তোমাদের মতোই মা সেই অবিশ্বাস্য বিভৎস মূর্তি দেখে সেই রাতে কেঁদে উঠেছিল, চিৎকার করে বলেছিল, খোকন কেন এমন হয়ে গেলি, এ কি চেহারা তোর। কোন মা জানে কেন এমন হয়? কোন খোকনই বা বোঝে কেন এমন হয়ে যায়? আমি তো তখন উন্মাদ। পৃথিবী তখন আমার কাছে রক্তের একটা নদী মাত্র। যেন খেলা এমন একটা বিভৎস অবস্থা যে মনে হচ্ছিল হাতের অস্ত্রটা দিয়ে চুপ করিয়ে দিয়ে ওই পিছু টানের না বুঝে গিয়েছিল সব। আর কোনোদিন প্রশ্ন করেনি কেন এই কাজ করি, কোথায় যাই, কোথা থেকে এত রাতে ফিরি, কেন একদল আততায়ীর সঙ্গে আমাদের রক্তমাখা লুকোচুরি খেলা। বাড়ি ফিরলে শুধু আমায় দেখলে নীরবে সংকুচিত মুখে মা শুয়ে পড়ত। সে কি নীরব ঘৃণা, সে কি সংকুচিত যন্ত্রণা। এক একদিন অসহ্য মনে হতো। ভাবতাম চিৎকার করে বলে উঠি, চুপ করে সরে যেও না, আমায় আঘাত করো মা, আঘাত করলে হয়তো আবার আমি ফিরে আসতে পারবো। কিন্তু না, মা আর আমায় কোনোদিন কিছু বলেনি, কিচ্ছু না। দীপঙ্কর বাবু, দাদাকেও তো এমনি করে কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু না। তাই কি দাদা অসংকোচে আততায়ী হয়ে উঠেছিল? একসময় শুনেছি জানেন, টালাব্রিজ, চিতপুর, মানিকতলা এসব জায়গায় খোঁজ নিলে দাদাকে নাকি আমরা পেতে পারতাম। শুধু তাকে কেন, আমাদেরও পেতে পারতে ওইখানের ওই অঞ্চলগুলোতে। তবে আপনারাই কি দাদার সেই আততায়ী? হতেও পারে, আবার নাও হতে পারে। কি লাভ সেই হিসেবে?
অন্তত আজ এই রাতে। তা ঠিক। হিসেব নেওয়ার লোক তো এগিয়ে আসছে। শুনতে পাচ্ছেন ওদের পায়ের শব্দ? আপনার আততায়ীরা বোধহয় এসে গেল দীপঙ্কর বাবু। এবার অন্তত পালাবার চেষ্টা করুন। কি লাভ, পালিয়ে বাঁচতে পারলাম কই? যারা আসছে তারাও কি বাঁচতে পারবে? ধরো ধরো ওরা যদি তোমার দাদার লোক হয়, কিংবা ধরো অন্য কেউ, তাহলেই বা কার কি করার আছে? তার চেয়ে এই স্তব্ধ রাতের গভীরে শরতের শুভ্র আকাশের তারাগুলোকে সাক্ষী রেখে এসো না, আমরা আমরা একটা নতুন পৃথিবীর কথা ভাবি। হ্যাঁ দীপঙ্কর বাবু, তাই। আবার যদি আপনি কিংবা আমার সেই হারিয়ে যাওয়া দাদা এই পৃথিবীতে কোনো দিন ফিরে আসেন, তবে সেটা যেন একটা অন্য পৃথিবী হয়, যেখানে মানুষ নিষ্প্রাণ টার্গেট নয়, যেখানে একজন আততায়ী সেই আরেকজনের পিছনে আরো বহু আততায়ী নেই, যেখানে জলে শাপলা আর পদ্ম হেসে ওঠে, খেলা কাশফুল হাওয়ায় তোলে, বাতাসে টগর শিউলির গন্ধ, আর আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি। শিশু থেকে বৃদ্ধরা একই সুরে শুনতে পায়। খেলা, তোমার এই অদ্ভুত ইচ্ছা মাখানো কথাগুলো যে আমার মনে সত্যি একটা নতুন পৃথিবীর স্বপ্ন জাগাচ্ছে, যেখানে একজন আততায়ীর পেছনে আর একজন আততায়ী নেই, যেখানে জলে পদ্ম আর শাপলা এসে ওঠে, কাশফুল হাওয়ায় তোলে, বাতাসে টগর শিউলির গন্ধ, আর আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি। শিশু থেকে বৃদ্ধরা একই সুরে শুনতে পায়।